বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আওয়ামী লীগের দুর্নীতি, আলিবাবা ৪০ চোরের গল্পকেও হার মানিয়েছে বলছেন গয়েশ্বর চন্দ্র। জানাবো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর। শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ করেছে বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো পদ্মা সেতু ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন যারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপিতে এখন আতঙ্ক বিরাজ করছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপিতে এখন তারেক ভূত ও আতঙ্ক বিরাজ করছে। দলটির কর্মীরা এখন আতঙ্কে থাকে, সকালবেলা উঠে দেখবে কিনা যে পথ চলে গেছে। হাসান মাহমুদ বলেন, আন্দোলনের গতি হারিয়ে বিএনপি এখন পরজীবী দল হয়ে গেছে। তারা এখন শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে, শিক্ষকদের আন্দোলনে ভর করে, নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে পরিশ্রমিত আন্দোলন করছে। তিনি আরো বলেন, বিএনপি সরকারের উন্নয়নের ফল ভোগ করেও সরকারের বিরুদ্ধে কথা বলে। ফ্লাইওভার দিয়ে 10 মিনিটে এয়ারপোর্ট নেমে বলে দেশে উন্নয়ন হয়নি। মেট্রো রেলে এসিতে চড়ে প্রেস ক্লাবের সামনে নেমে সরকারের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। কোটা আন্দোলনের বিষয়ে হাসান মাহমুদ বলেন, আমি মনে করি এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল। এটি হয়েছিল আদালতের মাধ্যমে। আর যেহেতু শিক্ষামন্ত্রী দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে বৈঠক বসতে যাচ্ছেন, আমি আশা করি এর একটি সুন্দর সমাধান হবে। আওয়ামী লীগের দুর্নীতি, আলিবাবা ৪০ চোরের গল্পকেও হার মানিয়েছে বলছেন গয়েশ্বর চন্দ্র। আওয়ামী লীগের দুর্নীতি, আলিবাবা ৪০ চোরের গল্প হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জেলা বিএনপি আয়োজন শহরে টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশিত বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীদের অংশ নেন। দীর্ঘদিন পর জেলা বিএনপির এই সমাবেশে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাঠে ছিলেন নারী কর্মীরাও। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে ভিজে তারা টাউন হল ময়দানের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা শুনেছেন। সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না। খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। খালেদা জিয়া মুক্তি পেলে জনগণ মুক্তি পাবে। সীমান্ত হত্যার সমালোচনা করে বিএনপি এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রতিদিনই সীমান্তে হত্যা হচ্ছে। সেই সীমান্ত রক্ষার বাহিনী ছিল বিডিআর রাইফেল। এখন রাইফেল শেখ হাসিনা ঘরে তুলে নিয়েছেন, এখন নাম দিয়েছেন বর্ডার গার্ড। গার্ডদের কোনো অর্ডার নেই গুলি করার, ওনারা গুলি করবে আর আমরা খাবো। কেন তাহলে সীমান্ত রক্ষী রাখতে হচ্ছে? হাতে হারিকেন দিয়ে চৌকিদার করে রাখতে পারেন। কেন আমরা হাজার হাজার টাকার অস্ত্র কিনি আমাদের দেশ রক্ষা, দেশের মানুষের রক্ষার জন্য। অস্ত্রের ব্যবহার যদি না করতে পারি তাহলে কিনবো কেন? এত স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে সীমান্তে এত হত্যা কেন? জিয়াউর রহমানের সময় পড়েনি, বেগম জিয়ার সময় তো পড়েনি, তাহলে আপনার সময় কেন এত হত্যা? আজ ব্যাঙও ঠ্যাং মেলে ও সরকারের বিরুদ্ধে, কারণ এই সরকার ব্যস্ত লুটপাটে। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে যাচ্ছে। সেই লুটপাটের টাকা ঘুষ দিলে সব মাফ করে দেওয়ার ব্যবস্থাও রেখেছে এই সরকারের উন্নয়ন আর দুর্নীতি সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উন্নয়ন তো দয়ার দান নয়। উন্নয়ন কি রিলিফ জনগণের কাছে? উন্নয়ন জনগণের অধিকার, জনগণের টাকায় এ উন্নয়ন হয়। উন্নয়নের কথা বলে একটা প্রজেক্টের নামে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এই লুটপাট করছে শেখ হাসিনা সরকার ও তার মাফিয়ারা। এই মাফিয়ার সর্দার কে? শেখ হাসিনা। এই সরকারের কাছে অর্থনীতি বলে কোনো নীতি নাই। এই সরকারের আছে শুধু দুর্নীতি। এই মাফিয়া আর দুর্নীতির সরকার ব্যবস্থা জনগণের মঙ্গল তো দূরের কথা, কোটা দেশটা রক্ষা করতে পারবে না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন 18 সেপ্টেম্বর। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জানা গেছে, চট্টগ্রাম মহানগরের অন্তর্গত 132টি ইউনিয়নের মধ্যে 105 ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম মহানগরের অন্তর্গত 132টি ইউনিটের মধ্যে 105 ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। 44টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ড এবং 15টি থানার মধ্যে একটি থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী 25শে জুলাইয়ের মধ্যে অবশিষ্ট ইউনিট সম্মেলন, 31 জুলাইয়ের মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং 10 সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবাই টিম ওয়ার্কের মাধ্যমে সবাই মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়। শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ করেছে বলছেন ফখরুল। আওয়ামী লীগ শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বলা হয়েছে, গত 29 জুন ঢাকায় কেন্দ্রীয়ভাবে 1 জুলাই সারা দেশের সব মহানগরে এবং আজ দেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়ে তাদের গুরুতর জখম করেছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ নাটোর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেক নেতাকর্মীদের গুরুতর আহত করে। তিনি বলেন, পটুয়াখালী জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে
অতর্কিত হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করে। সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ের ভেতর দলের গবেষক বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ নেতাদের পুলিশ বাহিনী অবরুদ্ধ করে রাখে। নারায়ণগঞ্জের আড়াইজার থানা বিএনপি নেতা ও দুবাতার ইউনিয়ন বিএনপি নেতাদের উপর আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও তাদের গুরুতর আহত করা হয়েছে। গত ৩০ জুন কামরাঙ্গাচর থানার একটি মিথ্যা মামলায় থানা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জহিরুল হক সহ মোট ৬ জন নেতাকর্মী এবং কোতোয়ালি থানার একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া জামিন বাতিল ও তাদের কারাগারে পাঠানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার রাত 2টা 30 মিনিটে রাজধানীর শিশু হাসপাতাল থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আহমেদ আল আমেনকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এছাড়া গত 30 জুন 2024 তারিখ দুপুর 12টার সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে রতনপুরস্থ নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গত 1 জুলাই সন্ধ্যায় ঢাকা কলেজের ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেলকে রাজধানী আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। মির্জা ফখরুল বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে। নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদের গুরুতর জখম সহ বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই হলো আওয়ামী লীগ অবৈধ শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে সাহস না পায়। তিনি বলেন, বিএনপি সহ সমমনা দল এবং গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলনের কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও তাদের সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে পৈশাচিক উন্মোচতার মেতে উঠেছে। এ ধরনের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। নিশ্চয়তা, পৈশাচিকতা, বর্বরতা, অমানবিকতার দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী লীগ। বিবৃতিতে বিএনপি মহাসচিব আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন। তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং নিখোঁজ নেতাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরে দেওয়ার জোর আহ্বান জানান। পদ্মা সেতু ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন যারা। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক যে ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশে অনেকেই সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল। ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারা বিশ্ব ব্যাংকের সাথে হাত মেলাতে চেয়েছিল। বিশ্ব ব্যাংক যেভাবে দুর্নীতির প্রেসক্রিপশন দিয়েছিল, সেই প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চেয়েছিল। বিশ্ব ব্যাংককে যারা প্রভাবিত করেছে তাদের প্রধান লক্ষ্য হচ্ছিল বঙ্গবন্ধু পরিবারকে কলঙ্কিত করা, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে সরকারকে বেকায়দা ফেলা। আসলে বিশ্ব ব্যাংক কোনোদিনই বাংলাদেশকে অর্থায়ন করতো না, শুধুমাত্র কলঙ্কিত করে সরকার পরিবর্তনের নীল নকশা বাস্তবায়নের জন্যই দুর্নীতির ইস্যুকে সামনে আনা হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল শেখ হাসিনার দৃঢ়তা এবং তার কতিপয় সাহসী বীর যোদ্ধাদের বুদ্ধিদীপ্ত ভূমিকার কারণে। তবে পদ্মা সেতুর ষড়যন্ত্রের ফাঁদে যে কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পা দিয়েছিলেন তারা আওয়ামী লীগ সরকারকেই অংশ ছিল। বারবার আওয়ামী লীগের ভেতর থেকে ষড়যন্ত্রকারীদের সাথে অনেকে আপোষ করে, অনেকে ষড়যন্ত্রদের ফাঁদ পা দেয়। পদ্মা সেতুর ক্ষেত্রেও তেমনটি হয়েছে। যারা পদ্মা সেতু ষড়যন্ত্রে বিশ্ব ব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন আবুল মাল আব্দুল মুহিত সে সময় অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি জাতীয় সংসদে প্রথম পদ্মা সেতু তৈরির কথা বলেছিলেন। বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পাদনের ক্ষেত্রেও তার বড় ভূমিকা ছিল। কিন্তু যখন বিশ্ব ব্যাংক তথাকথিত দুর্নীতির অভিযোগ এনেছিল, সেই সময় আব্দুল মুহিত বিচলিত হয়ে পড়েন। তিনি একাধিক জায়গায় বলেছিলেন, নিজ অর্থায়নে পদ্মা সেতু তৈরি করা অবাস্তব এবং অসম্ভব ব্যাপার, আর এজন্য যে কোনো মূল্য বিশ্ব ব্যাংকের কাছে সমর্পিত হওয়ার পক্ষে ছিলেন সাবেক এই অর্থমন্ত্রী। বিশ্ব ব্যাংক যা বলে তা মেনে নিয়েই যেন আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নেই, এটি ছিল তার মতামত। এর জন্য তিনি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন। যে কারণেই হোক তিনি বুঝতে পারেননি বিশ্ব ব্যাংকের আসল লক্ষ্য কি। গওহর রিজভী একই কারণে বিশ্ব ব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন গওহর রিজভী। সেই সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অন্তর্গত বিষয়ক উপদেষ্টা। এখন গওহর রিজভী একই পদে দায়িত্ব পালন করছেন। গওহর রিজভী সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুতে অর্থায়নে অস্বীকৃতি জানায়, তখন তিনি বিশ্ব ব্যাংকের সাথে দেন দরবার করেন এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে রাজি করানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেন। সেই সময় বিশ্ব ব্যাংক যেই প্রেসক্রিপশন দেয়, নতজানু হয়ে গওহর রিজভী তা মনে নেন। তিনি বুঝতে পারেননি বিশ্ব ব্যাংকের এই পরিকল্পনার পেছনে কি ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে। বুঝে হোক না বুঝে হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সম্মানজনক অবস্থান থাকা আওয়ামী লীগের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশ্ব ব্যাংকের টোপ গিলেছিলেন ডক্টর মশিউর রহমান আরেকজন, যিনি বিশ্ব ব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন এবং যিনি ষড়যন্ত্রের দায়ভার মাথায় নিয়ে ভীরু কাপুরুষের মতো নিজেকে প্রায় অপরাধী ভেবে বসেছিলেন। বিশ্ব ব্যাংক যেভাবে বলে সেভাবেই তিনি সবকিছু করার জন্য নথি স্বীকারও করেছিলেন। একই কারণে তিনি স্বেচ্ছা ছুটিও নিয়েছিলেন। তবে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে লাভ হয়নি। শেষ পর্যন্ত কিছু মানুষের সহায়তা, সাহসিকতা এবং শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে এই ষড়যন্ত্র ভেস্তে যায়। যে কারণেই হোক তিনি বুঝতে পারেননি বিশ্ব ব্যাংকের আসল লক্ষ্য কি। গওহর রিজভী একই কারণে বিশ্ব ব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন গওহর রিজভী। সেই সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অন্তর্গত বিষয়ক উপদেষ্টা। এখন গওহর রিজভী একই পদে দায়িত্ব পালন করছেন। গওহর রিজভী সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুতে অর্থায়নে অস্বীকৃতি জানায়, তখন তিনি বিশ্ব ব্যাংকের সাথে দেন দরবার করেন এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে রাজি করানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেন। সেই সময় বিশ্ব ব্যাংক যেই প্রেসক্রিপশন দেয়, নতজানু হয়ে গওহর
রিজভী তা মনে নেন। তিনি বুঝতে পারেননি বিশ্বব্যাংকের এই পরিকল্পনার পেছনে কি ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে। বুঝে হোক না বুঝে হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সম্মানজনক অবস্থান থাকা আওয়ামী লীগের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশ্বব্যাংকের টোপ গিলেছিলেন ডক্টর মশিউর রহমান আরেকজন, যিনি বিশ্বব্যাংকের ফাঁদে পা দিয়েছিলেন এবং যিনি ষড়যন্ত্রের দায়ভার মাথায় নিয়ে ভীরু কাপুরুষের মতো নিজেকে প্রায় অপরাধী ভেবে বসেছিলেন। বিশ্বব্যাংক যেভাবে বলে সেভাবেই তিনি সবকিছু করার জন্য নথি স্বীকারও করেছিলেন। একই কারণে তিনি স্বেচ্ছা ছুটিও নিয়েছিলেন। তবে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে লাভ হয়নি। শেষ পর্যন্ত কিছু মানুষের সহায়তা, সাহসিকতা এবং শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণে এই ষড়যন্ত্র ভেস্তে যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।